তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের পড়ে শোনাবো লীলা মজুমদারের লেখা মাকু এই গল্পটা। তো খুবই মজাদার একটা গল্প। তো চলো শুরু করা যাক। তো শুরু করছি লীলা মজুমদারের লেখা মাকু। নতুন খেলনাগুলোকে আলমারির মাথায় তুলে দিয়ে আম্মা বলল, তোমাদের বাপি বললে আর আমি কি করতে পারি বলো? কালিয়ার বন থেকে যে আস্ত কেউ ফেরে না, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। কেন? আমার নিজের মামাতো পিসেমশাই গরু খুঁজতে সেখানে গিয়ে গরু তো পেলই না, বরং 7 দিন সারা গা চুলকে সারা, সর্বাঙ্গে এই দাগড়া দাগড়া চাকায় ভরে গেল। সোনা বলল, দেখ, বাপি বলেছে ও আমবাদ। তা তোমাদের বাপি আমবাদ জামবাদ যা খুশি বলতে পারে। এককালে পেয়ারাকে পেয়ালা বলতো, তবে পাড়া শুদ্ধ সকলে বলল ওকে চুল বুলিতে ধরেছে। শেষটা 3.5 টাকা খরচ করে কালিয়ার বনের দেওকে পুজো দিয়ে ঠান্ডা করে তবে না দাগ মিলিয়ে গেল। মোড়ল তো বলেছিল পিসিমশাইয়ের বাঁচারই কথা ছিল না, নেহাত কানের কাছ দিয়ে ঘেঁষে কোনো মতে বেরিয়ে গেছে। এসব কথা যেন আবার মামুনির কানে তুলো না। পাশের বাড়ি তোতাদের আয়াও সেদিন সেখানে দাঁড়িয়েছিল। তো আমাদের পাশের বাড়ি তোতা এবং তার দিদি আয়া, তারাও সেখানে ছিল, উপস্থিত ছিল। সে বলল, না হয় মার কানে না তুলল, তা বলে তো আর কথাটা নাই হয়ে যাচ্ছে না। কে না জানে আমার ছোট ভাই পানুয়া, অর্থাৎ তোতার ভাই পানুয়া, ওই বনেই তো নিখোঁজ হয়ে গেছে, আজ 15 বছর হয়ে গেল। মার কানে না তুললেও তো আর পানুয়া ফিরে আসবে না। এই বলে আয়া আঁচলের খুঁট দিয়ে চোখ মুছে মুছে দেখতে দেখতে লাল করে ফেলল। তোতা বললে, আয়া দিদি, তোমার যেমন কথা, বাড়ির মাস্টারমশাই বলেছেন তোমাদের পানুয়া মোটেও বনে নিখোঁজ হয়নি, মোড়লের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গেছে। রাগে আয়ার তুলতুলে গাল দুটো শক্ত হয়ে উঠল। ছি তোতা, মাস্টারমশাইয়ের কাছে আমাদের ঘরের কথা বলতে গেলে কি বলে? মেয়েদের একটু লজ্জা থাকা ভালো। আম্মা ওর পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, ওরা ওরকমই দিদি, বড্ড আলবড্ডে, ওদের কি অত বুদ্ধি আছে? আম্মা বাপির ছোটবেলাকার ধাইমা, বাপি ওকে আইমা বলে ডাকতো। তো এই যে আম্মা, সে হচ্ছে বাপি ধাইমা। সোনা তখন ছোট ছিল, আইমা বলতে পারতো না, বলতো আম্মা। লজেনচুসকে বলতো দাদুচ, লেবুকে বলতো দেবু। টিয়া 1 বছরের ছোট, দিদির দেখা দেখি সেও বলে আম্মা। তো সোনা টিয়া 2 বোন, এবং তাদের যে বাবা অর্থাৎ বাপি, তার যে ছোটবেলাকার ধাইমা, তাকে ওর বাবা বলতো আইমা, আর সোনা সেটা বলতে না পেরে বলে আম্মা, এবং তার দেখা দেখি তার বোন টিয়াও আম্মা বলে। পুতুল তুলে রেখে আম্মা পা ছড়িয়ে মাটিতে বসে সুপুরি কুচোনোর জাঁতি দিয়ে নারকেল কুচোতে লাগলো। তোতাকে নিয়ে আয়া বাড়ি চলে গেলে পর সোনা একটা 3 ঠ্যাঙা টুল আনতেই আম্মা সেটা হাত বাড়িয়ে কেড়ে নিল। চালাকি চলবে না সোনা, ওসব খেলনা পিসির ছেলের জন্য। জন্মদিনে এই তো এত খেলনা পেলে, ঠেলাগাড়ি, বেবি পুতুল, পেয়ালা, পিরিচ, সত্যিকার চামচ কাঁটা, তো সেসব 7 দিন না পেরোতেই ভেঙে নাশ করে দিলে। খবরদার যদি পিসির ছেলের খেলনাতে হাত দিয়েছ। যাও না, বাগানে গিয়ে খেলা করো, নোনোর শেকল খোলো, দেখো তো সে পালিয়েছে কিনা। আহ, যাও না এখান থেকে, কাজের সময় গোল করো না। টিয়া 1 মুঠো নারকেল কুচো তুলে নিতেই আম্মা আরো রেগে গেল। হ্যাঁ, নিও না বলছি, 1 কুচি নিয়েছো তো আমি তোমাদের মামনিকে বলে কেমন বকুনি খাওয়াই দেখো। এসব তোমাদের জন্য নয়। সোনা বলল, তাহলে কাদের জন্য? বাপি মামুনি তো মিষ্টি খায় না, আরও খাবার লোক আসছে গো। পিসি মিষ্টি খায়, পিসে মিষ্টি খায়, ওদের খোকাও খায়। এখন সরো দেখি, নারকোল চিড়ে হবে, ইচ্ছা মুড়ো হবে, ক্ষীর ঘন করব। সোনা বলল, বেশ, ওদেরই খাওয়াও, আমরা চাই না। টিয়া বলল, আমরা পুটুলি নিয়ে কালিয়ার বনে চলে যাচ্ছি। আমার পুটলিতে
মামুনির পুরনো পাউডারটা নিয়েছি। সোনা বলল, চুপ বোকা। আমার কালো সুতো বাঁধা স্টিলের ফ্রেমের চশমা নাকের ওপর নেমে পড়ল। সেটাকে তুলে সে বলল, তাই যাও, কাজের সময় জ্বালিও না। যাও না দুটিতে, মজাই বোঝো গিয়ে। তো এই যে কালিয়ার বন, এই গল্পের ক্ষেত্রে এই কালিয়ার বনের একটা খুব গুরুত্ব আছে, এবং এখানে আমরা দেখতে পাই কালিয়ার বন সম্পর্কে বিভিন্ন রকমের ধারণা আছে, যেটা নাকি খুব ভয়ঙ্কর একটা বন। সোনাটিয়া হাসতে লাগলো। কি ভয় দেখাচ্ছ? বাপি বলেছে বাঘ ফাগ নেই জঙ্গলে, সাহেব শিকারীরা কবে মেরে শেষ করে দিয়েছে। টিয়া বলল, খালি ওই বড় বড় লাল নীল বেগুনি প্রজাপতি আর কাঠঠোকরা পাখি আছে। তারা ঝুটি মাথা নিচের দিক করে গাছের গায়ে গর্ত করে। দুজনে পিছনের বারান্দার জালের দরজা খুলে বাইরে পা দিতেই আম্মা চেঁচাতে লাগলো, ভালো হবে না বলছি সোনাটিয়া, এমন দুষ্টু মেয়েও তো জন্মে দেখিনি। নিজের পিসির খোকা আসছে বলে হিংসায় জ্বলে পড়ে খাক হলো, যেও না বলছি। আম্মার চশমাটা এবার সত্যি নাক থেকে খসে মাটিতে পড়ে গেল। সেটাকে না তুলেই আম্মা চেঁচাতে লাগলো, বেশি বাড়াবাড়ি করো না সোনাটিয়া, জঙ্গলে বাঘ না থাকতে পারে, বাঘ আর কি এমন কি, তাকে গুলি করে মেরে ফেলা যায়, কিন্তু কালিয়ার বনের ভয়ঙ্করের গা থেকে গুলি ঠিকরে পড়ে, এ অনেকের নিজের চোখে দেখা। জালের দরজার বাইরের থেকে সোনাটিয়া হি হি করে হাসতে লাগলো। যাও গে, পিসির খোকাকে ওসব আজগুবি গল্প বলো, আমরা স্কুলে ভর্তি হয়েছি, আমরা ভয় পাই না। এই বলে সোনাটিয়া খিড়কি দরের খিল খুলে ফেলল। কি করবে আম্মা, বাড়িতে আর একটাও লোক নেই, খালি ঠাম্মু দরজা বন্ধ করে ঘুমোচ্ছে, ডাকলে বেদম চটে যাবে। বাপি মামুনি পিকনিকে গেছে, ঠাকুর গেছে দোকানে, চাকরদেরও কোথাও দেখা নেই। আম্মার পায়ে গুপো, অর্থাৎ পায়ে ব্যথা, উঠতে বসতে কষ্ট হয়, তাড়াতাড়ি চলতে গেলে হাঁটুতে খিল ধরে, তাই ভাঙা গলায় সামনে এসে সে চেঁচাতে লাগলো, ও সোনাটিয়া, যেও না বলছি, কালিয়ার বনে আমার ঠাকুরদা হরিণ ধরতে ফাঁদ পেতেছিল, তাতে কি পড়েছিল মনে নেই? কে কার কথা শোনে। সোনাটিয়া খিড়কি দিয়ে রাস্তায় বেরিয়ে বাইরে থেকে ছিটকিনিটা টেনে আম্মুর বেরোনোর পথ বন্ধ করে এক ছুট। রাস্তাটা কিন্তু বড্ড ফাঁকা, সরু গলির এ মাথা থেকে ও মাথা অবধি কেউ নেই। দুপুরের রোদে পায়ের কাছে নিজেদের ছায়াগুলোকে জড়ো করে এনে গাছপালা ঝিমঝিম করছে। তো দুপুরবেলা ছিল, রোদ ছিল। সোনা দেখলো টিয়া যেন পিছিয়ে পড়ছে। চুপ, পেছন দিকে তাকাতে হয় না। টিয়ার হাত ধরে সোনা লম্বা লম্বা পা ফেলতে লাগলো। কেন দেখতে হয় না? তাহলে প্যাপা পুতুল পায় না। টিয়া ভ্যাঁ করে কেঁদে ফেললো, পিসির কোকার নতুন প্যাপা পুতুল এসেছে, আমাদের নেই। সোনা তার চোখ মুছিয়ে গালে চুমু খেয়ে বলল, কালিয়ার বনে আমরা দুটো প্যাপা পুতুল কিনবো, কেমন? গলির পর বড় রাস্তা, তারপর গির্জে, তারপর গোরস্থান। তো এই যে গলির পর হচ্ছে বড় রাস্তা, এবং তারপর গির্জে, আর গির্জের পর গোরস্থান, গোরস্থান অর্থাৎ কবরস্থান। গোরস্থানের পর শুনশুনির মাঠ, গোরস্থানের পর শুনশুনির মাঠ, আগে যেখানে ডাকাত পড়তো। তারপরই দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। গোরস্থানের পাশ দিয়ে হনহনিয়ে যেতে হয়। তো তার আয়া বলেছে বিশুদাকে কারা নাকি সুর করে রেখেছিল, সে ফিরেও তাকায়নি বলে বড় বাঁচা বেঁচেছিল। গোরস্থানের ফটকের কাছে ঝোলাঝাল কোট পেন্টুলুম পরা একটা অচেনা লোক। তো সেই গোরস্থানের যে ফটক অর্থাৎ সামনের দরজা, সেখানে একটা কোট পেন্টুলুম পরা, একটা বিভিন্ন ঝোলাঝাল নিয়ে একজন লোক, পিঠে একটা ঝুলি। সোনাটিয়া পাশ কাটাতে যাবে, লোকটা পথ আগলে বলল, আমি ঘড়িওয়ালা, সারাদিন কিছু খাইনি, পুটুলিতে কি খাবার আছে প্লিজ দেবে? সোনাটিয়ার বড় দুঃখ হলো। সোনা তাকে এক মুঠো মুড়ি, লজেনচুস আর টিয়া একটা গোলাপি চিনি লাগা বিস্কুট দিল। চেটে পুটে তাই খেলো। ঝোলা কাঁধে লোকটা ওদের সঙ্গে চলল। সোনা বলল, তুমি ছেলে ধরানো তো? তাহলে আমার বাপি
দোনলা বন্দুক দিয়ে তোমাকে শেষ করবে কিন্তু। সে বলল, আরে ছ, আমি ঘড়িওয়ালা, ছেলে ধর্ম কি? আজকাল ছেলে দেখলে আমার পিত্তি জ্বলে যায়। তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? টিয়া বলল, আমরা কালিয়ার বনে যাচ্ছি, সেখানে প্যাপা পুতুল কিনবো। সোনা বলল, পিসির খোকা আসছে বলে খেলনা হচ্ছে, মিষ্টি তৈরি হচ্ছে, আমাদের আর কেউ চায় না। তা কালিয়ার বনে যেতে ভয় করছে না? না, আমরা যে স্কুলে ভর্তি হয়েছি, ভয় পাই না। তাহলে আমার একটা কাজ করে দিতে পারবে? কালিয়ার বনে আমার মাকু আছে কিনা একটু খোঁজ নিতে পারবে? কেন, মাকু কি করবে? ও মা, তার উপর যে আমার বড় মায়া, তার কাছ থেকেই তো পালিয়ে পালিয়ে যে আমার গেটে ধরে গেছে। সোনা বলল, মায়া তো পালাচ্ছ কেন? লোকটা অবাক হয়ে গেল। পালাচ্ছি প্রাণের ভয় গো। কিন্তু মায়া হবে না তো কি, 17 বছর ধরে তাকে তৈরি করেছি যে। খেতে খেতে ভেবেছি মাকুর পায়ে কটা গাঁট দেব, আর খাওয়া হয়নি। শুয়ে শুয়ে ভেবেছি মাকুর মাথায় পাকানো তারটি কোথায় বসাবো, চকমকি পাথরটি কোথায় রাখবো, আর ঘুম হয়নি। সোনা বলল, ও ঘড়িওয়ালা, মাকু তবে একটা ঘড়ি? ঘড়ির ভয়ে কেউ পালায়? ঘড়ি হাঁটতে পারে নাকি? লোকটা তাই শুনে হাঁ। ও মা, বলো কি, ঘড়ি চলে না? অচল ঘড়ি চালু করাই যে আমার কাজ। তাছাড়া এই বলে ঘড়িওয়ালা দুঃখ দুঃখ মুখ করে চলল। টিয়া ওর হাত ধরে বলল, বলো ঘড়িওয়ালা, মাকুর কথা বলো। সে কি রকম ঘড়ি তাই বলো? ঘড়ি সে নয় গো, যদিও ঘড়ির কল নিয়েই ঠাসা। সে কি তবে কলের পুতুল, টিন দিয়ে তৈরি? লোকটা রেগে গেল। দেখো, মাকু কথা বলে, গান গায়, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটে, দড়ি জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই কল চালায়। তবে কি চাকর? ঘড়িওয়ালা কাষ্ঠ হেসে বলল, চাকর নয়, বরং মুনিম হতে পারে, সব করতে পারে, শুধু বেশি হাসতে পারে না আর কাঁদতে পারে না। তো মাকু হচ্ছে একটা কলের পুতুল, যে হাসতে পারে না, কাঁদতে পারে না। আমার ওপর রাগ, দিন রাত খুঁজে বেড়াচ্ছে আমাকে ধরলেই হাসার কল কাঁদার কল বসিয়ে নেবে। তাহলেই সে একটা মস্ত ভালো মানুষ হয়ে যাবে, তখন রাজার মেয়ে বিয়ে করবে। তো মাকু হচ্ছে একটা কলের পুতুল, যে রাজার মেয়ে বিয়ে করবে। তাই শুনে সোনাটিয়া এমনই অবাক হয়ে গেল যে হাত থেকে পুটুলি দুম করে মাটিতে পড়ে গেল। ঘড়িওয়ালা চমকে গিয়ে বলল, পুটুলিতে দুম করে কি? সোনা বলল, ও কিছু না, জ্যামের খালি টিন, কেরোসিনের বোতলের ফোঁদল আর রবারের নল নিয়ে যাচ্ছি বনে, যদি কাজে লাগে। কোথায় পাবে রাজার মেয়ে? ঘড়িওয়ালা দীর্ঘশ্বাস ফেলে বলল, বড় সাধ ছিল, নোটো মাস্টারের সার্কাস পার্টিতে মাকুতে আমাতে খেলা দেখাবো। তো নোটো মাস্টারের সার্কাস দলে ঘড়িওয়ালা আর মাকু মিলে খেলা দেখাবে, এই ওর খুব ইচ্ছা ছিল। আর আমাদের দুঃখ থাকবে না, তাই খেলা দেখাতে নিয়ে গেছিলাম, সেই আমার কাল হলো। কেন কাল হলো কেন? সার্কাসের জাদুকর মাসি মাজিয়ে জাদুর রাজকন্যা দেখালো। মাকু বলে, ওই রাজকন্যা আমি বিয়ে করব। জাদুকরে কি হাসি, কলের তৈরি খেলনা, কাতুকুতু দিলে হাসে না, দুঃখ হলে কাঁদে না, সে বিয়ে করবে আমার ভেলকি রাজকন্যে, পরীদের রানীকে? যা ভাব। সেই স্তক মাকু আমাকে খুঁজে বেড়াচ্ছে, অথচ ওকে তৈরি করতেই আমার সব বিদ্যে ফুরিয়ে গেছে। হাসি কান্না আমার কম নয়। সোনা বললে, কতদিন পালিয়ে বেড়াবে? বাড়ি যাবে না? তোমার মা নেই? ঘড়িওয়ালা হাউ হাউ করে কাঁদতে লাগলো। আছে গো, আছে, সব আছে, বড় ভালো সারুচুকুলি করতে বানায় আমার মা, একবার খেলে আর ভোলা যায় না। তবে যে কবে যে আবার তাকে দেখতে পাবো? টিয়া বললে, দুষ্টু মাকু পড়ে থাক, তুমি মার কাছে ফিরে যাও। এই বলে পুটলি কোনা দিয়ে টিয়া চোখ মুছল।
ঘড়িওয়ালাও চোখ মুজলো। তাই কি হয় দিদি? মাকু যে আমার প্রাণ, ওকে নাগালের বাইরে যেতে দিই কি করে? ওর চাবি ফুরিয়ে গেলেই যে নেতিয়ে পড়বে। তখন চোর ডাকাত ওর কলকবজা খুলে নিলি, মাকু আমার হয়ে গেল। কবে চাবি ফুরোবে? 1 বছরের চাবি দেওয়া, তাতে 11.5 মাস কেটে গেছে, আর 15 দিন আছে। বলো ওকে বের করে চোখে চোখে রাখবে। তো এই যে মাকু, এটা হচ্ছে কলের পুতুল এবং চাবি দিয়ে চালাতে হয়, তো 1 বছরের জন্য চাবি দেওয়া হয়। তো 1 বছর 11 মাস, 11.5 মাস হয়ে গেছে, তো আর 15 দিন পরই তার চাবি বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে ঘড়িওয়ালার খুব চিন্তা। সোনা বললে, সেলাই কল চালায় আর নিজের পেটের চাবিটা ঘুরিয়ে নিতে পারবে না? ঘড়িওয়ালা ব্যস্ত হয়ে উঠল। পেটে নয় দিদি, পেটে নয়, পিঠের মধ্যিখানে গায়ে বসা এতটুকু চাবি, কান খুশকি দিয়ে ঘুরতে হয়, নইলে মাকু যা দোষী কবে টেনে খুলে ফেলে দিত। ওখানে যে হাত পায় না, আর হাত দুটো ইচ্ছে করি একটু বেঁটে করে দিয়েছি। কথা বলতে বলতে কখন তারা শুনশুনির মাঠ পেরিয়ে এসেছে। সামনে দেখে ঘন বন, বনের মধ্যে খানিক রোদ, খানিক ছায়া, পাখির ডাক, পাতার খসখস, বুনো ফুলের আর ধূপকাঠের গন্ধ। ঘড়িওয়ালা বললে, আমি আর যাব না, মাকু আমাকে দেখলে ছেঁকে ধরবে, আমার ভয় করে। তোমরা স্কুলে ভর্তি হচ্ছ, ভয় পাও না, তোমরাই যাও, আমি এখানে গাছের মাথায় পাতার ঘর বেঁধে অপেক্ষা করি। এই বলে ঘড়িওয়ালা সোনা টিয়ার ঘাড় ধরে একটু ঠেলে দিল। ঠেলা খেয়ে প্রায় একরকম ঢুকেই গেছিল বনের মধ্যে সোনা টিয়া। এমন সময় ঘড়িওয়ালা পেছন থেকে ডেকে বলল, চললে কোথায়? হ্যান্ডবিলটা নিয়ে যাও, তা না হলে মাকুর বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জানাবে কি করে? বলি তাকে চিনতে হবে তো। এই বলে ঝোলা থেকে সে একটা বড় মতো গোলাপি কাগজ বের করে, পাশের মাটির ঢিবির ওপরে চড়ে গলা খাঁকড়ে পড়তে লাগলো। মাত্র 25 পয়সায় অদ্ভুত অত্যাশ্চর্য, মাকু দি গ্রেট, অভাবনীয় দৃশ্য দেখে যান। কলের মানুষ চলে ফেরে, কথা কয়, অঙ্ক কষে, টাইপ করে, সেলাই কল চালায়, হাতুড়ি পেটে, রান্না করে, মশলা বাটে, বাসন ধোয়, ঘর মোছে, হারানো জিনিস খুঁজে দেয়, নাচে গায়, সাইকেল চাপে, দোলনা ঠেলে, পরীক্ষার প্রশ্নের জবাব দেয়। এই অবধি পড়ে ঘড়িওয়ালা মাটির ঢিবির ওপর বসে মাকুর শোকে হাউ হাউ করে কাঁদতে লাগলো। তাই দেখে টিয়াও মহাকান্না জুড়ে দিল। সোনা পড়ে গেল মুশকিলে। কাউকে কাঁদতে দেখলি তার গলায় ব্যথা হয়, তো সোনার কাউকে কাঁদতে দেখলি গলায় ব্যথা হয়। অথচ তাহলে এদের দুজনকে থামায় কে? অনেক কষ্টে টিয়ার মুখে মুড়ি লজেন্সুস পুড়ে পুটলির গেরো দিয়ে ঘড়িওয়ালা চোখ মুছে তাদের ঠান্ডা করে। সোনা বলল, কি হয়েছে কি? সবটা পড়তে পারছো না বুঝি? ঘড়িওয়ালা মাথা নাড়ল। না না, বাকিটা তো লেখাই হয়নি। মাকু যেই পালিয়ে গেল, অধিকারী বলল, আর কালি খরচ করে কি হবে, ওকে আগে ধরে আনা হোক। আমার আর তাই বড়লোক হওয়া হলো না। এই বলে ঘড়িওয়ালা 2-3 বার ফোঁত করে নাক টেনে নিল। সোনা অবাক হয়ে গেল। টিয়াও হ্যান্ডবিল দিয়ে চোখ মুছে বলল, কেন পালিয়ে গেল? তা পালাবে না? আমি সেই পালালাম, ও আমাকে খুঁজতে না বেরিয়ে ছাড়ে কি? এতটুকু এক কুচি লোহা, কি টিন, কি তামা, কি পিতল, কি সোনা, কি রূপো, যাই থাকুক না কেন, যতই না লুকোনো জায়গায় থাকুক, মাকু তাকে ঠিক খুঁজে বার করবে। ওর হাতের পায়ের নখের তলায় একরকম রাডার যন্ত্র লাগিয়ে দিয়েছি যে, এখন নিজেই তাই টিনের বোতাম কেটে, হাত ঘড়ি কেটে, ঘড়ি সারাবার যন্ত্রপাতি ছেড়ে, কতগুলো কাপড় আর কাগজ আর কাঠ নিয়ে ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছি। তো সব কিছু ছেড়ে এখন মাকুর ভয়ে এখানে ওখানে পালিয়ে যাচ্ছে। একটা আলপিনও তুলতে সাহস পাচ্ছি না। এই বলে চমকে লাফিয়ে উঠল সে। না, আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। কখন সে এসে ঝাপটে ধরে, আবার ঘ্যান ঘ্যান শুরু করে, পরীদের রানীকে বিয়ে করব, কাঁদবার কল দাও, চোখ থেকে জল ফেলো। ভেলা গেরো রে বাবা, আর দেখো সুন্দর লালচে কোঁকড়া চুল,
ছাই রঙের চকচকে চোখ আর নাকের ডগায় কালো তিল দিয়ে মাকুকে চিনবে। কিন্তু সাবধান, তিলের নিচে টেপা সুইচ আছে। তো মাকু কিরকম দেখতে, কিভাবে মাকুকে চিনবে? দেখো, তার সুন্দর লালচে কোকড়া চুল, ছাই রঙের চকচকে চোখ আর নাকের ডগায় একটা কালো তিল আছে, আর সেই তিলের নিচে একটা ছোট্ট সুইচ। কিন্তু সাবধান, সুইচটা টিপলে চলবে না। এই বলেই এক ছুটে ঘড়িওয়ালা শুনশুনির মাঠ পার হলো। সোনা গোলাপি হ্যান্ডবিলটা তুলে নিয়ে পুডলিতে গুঁজে টিয়ার হাত ধরে আস্তে আস্তে বনের মধ্যে ঢুকলো। কি ভালো বন! এই বড় বড় গাছগুলো মাথার উপর তাদের ডালপালা দিয়ে সবুজ সামিয়ানা বানিয়ে রেখেছে। তো গাছগুলো প্রচুর বড় এবং তাদের পাতাগুলো একসঙ্গে মিশে যেন একটা সামিয়ানা, যেন একটা ছাতের মতো হয়ে আছে। পাতার ফাঁক দিয়ে এখানে ওখানে কুচি কুচি রোদ এসে পড়ছে। গাছগুলোর পায়ের কাছে শুকনো পাতা ঝরে পড়ে দিব্যি সুন্দর গালছে তৈরি হয়েছে। ছোট ছোট ঝোপঝাড় কত রঙের ফুল ফুটেছে। একটা মিষ্টি মিষ্টি সোঁদা গন্ধ নাকে আসছে। চারিদিকটাতেই কি ভালো একটা সবুজ আলো ছড়িয়ে আছে। কিন্তু সোনা টিয়াকে ফুল তুলতে দিল না। বলল, ফুল তুলতে গিয়ে দেরি করলে সন্ধে হয়ে যাবে, নেগড়ে বাঘ বেরোবে। টিয়া ফুল না তুলে পট করে একটা সবুজ পাতা ছিঁড়ল। সোনা অমনি পাতাটা কেড়ে নিয়ে চোখ পাকিয়ে বলল, চুপ, কিচ্ছু ছুবি না। যদি 20 পাতা হয়? টিয়া একটা ছোট্ট নুড়ি তুলে ঝোপের মধ্যে ছুঁড়ে মারল। অমনি সোনা আবার ধমক দিল, ঢিল খেয়ে যদি কেউটে সাপ ফোঁস করে ফনা তোলে? টিয়া আবার ভ্যাঁ করে কাঁদতে যাচ্ছিল। অমনি সোনা তার হাত ধরে দৌড়াতে লাগলো। চল চল, চাবি ফুরোবার আগেই মাকুকে খুঁজে বার করতে হবে না? মাকু কেমন নাচবে, গাইবে, আমাদের জন্য গাছের ডালে দোলনা বেঁধে দেবে। দুজনে দৌড়াতে লাগলো। যতই বনের ভেতর যায় ততই গাছপালা ঘন হয়ে আসে, আলো কমে যায়। দৌড়াতে দৌড়াতে শেষটা পায়ে ব্যথা ধরে গেল। ফ্রকে রাশি রাশি চোর কাটা ফুটলো। তাদের যে ফ্রক, যে পোশাকটা পরেছিল সেখানে প্রচুর চোর কাটা ফুটে গেল। জল তেষ্টা পেতে লাগলো। এমন সময় সোনাটিয়া দেখলো গাছের নিচে টলটল করে বয়ে চলেছে এতটুকু একটা নদী। কি পরিষ্কার তার জল! তলাকার নুড়ি পাথর যা কেমন চকচক করছে। কি সুন্দর একটা ছলছল ঝরঝর শব্দ কানে আসছে। নদীর ধারেই একটা বড় কালো পাথরে ঠেস দিয়ে সোনাটিয়া বসে পড়ল। ছোট্ট নদী, তাতে 1 হাঁটুও জল নেই। সোনাটিয়া পুটুলি নামিয়ে আঁশ মিটিয়ে হাত মুখ ধুলো, পা ডোবালো, আঁচলা আঁচলা জল তুলে খেল। ফ্রক ও ইজের ভিজে একাকার, তাদের জামা কাপড় সব ভিজে গেল। তারপর খিদে পেয়ে গেল। পুটলি খুলে ঠামুর ঘরের বড় পান খেলো 2টো করে। তো 2টো পান খেলো তারা, বড় পান খেলো। কখন ঘুম পেয়ে গেছে খেয়ালই নেই। কালো পাথরের আড়ালে পুটলি মাথায় নিয়ে দুজনার সে কি অসারে ঘুম। মটমট করে কাদের পায়ের চাপে কাঠকুটো ভাঙার শব্দে তবে তাদের ঘুম ভাঙল। চেয়ে দেখে নদীর ওপারে সরু নালা মতো জায়গা পেয়ে জানোয়াররা জল খেতে আসছে। প্রথমে 2টো ঘোড়া, তাদের তাড়িয়ে আনছে টুপি পরা 2টো বাঁদর। তো 2টো ঘোড়া তাদেরকে তাড়িয়ে আনছে টুপি পরা 2টো বাঁদর। তাদের পেছনে গলায় ঘন্টা বাঁধা একটা ছাগল, তার পেছনে পরপর 2টো মোটা মোটা ভাল্লুক, তার পেছনে গোটা 6 কোঁকড়া লোম ছোট কুকুর। সবার শেষে রংচঙে লাঠি হাতে, আধখানা লাল আধখানা নীল পোশাক পরা সত্যিকার একটা সং মানে জোকার। নিমেষের মধ্যে জায়গাটা টুংটুং, কিচিমিচি, ঘোঁত ঘোঁত, ঘেউ ঘেউ শব্দে একেবারে ভরপুর হয়ে উঠল। অবাক হয়ে সোনাটিয়া উঠে দাঁড়িয়ে নদীর একেবারে কিনারায় এলো। ঠিক সেই সময় চাপা গলায় কে বলল, সই, পুডলি ফেলে গেলে পিঁপড়েতে খেয়ে ফেলবে, খাগড়াইগুলো খাসা। এই বলে একটা পরিষ্কার রুমাল বের করে লোকটা মুখ মুছে ফেলল। সোনাটিয়ার গায়ে কাঁটা দিল। তবে এই যে মাকু, তা এ বিষয়ে কোনো সন্দেহই নেই। কেমন লম্বা শটাং চেহারা, গায়ের মাংসগুলো আঁটো-সাঁটো, দেখেই বোঝা যাচ্ছে প্লাস্টিক আর রাবার দিয়ে তৈরি। তো মাকু প্লাস্টিক আর রাবার দিয়ে তৈরি। মাথায় কোকড়া চুল, ছাই রঙের চোখ আর নাকের ডগায় এই মস্ত একটা কালো তিল। ঠিক ঘড়িওয়ালা যেমন বলেছিল। না, একে আর ছাড়া নয়। কখন চাবি ফুরিয়ে যাবে তার ঠিক নেই। শেষটা দুষ্টু লোকে হাত পা কলকবজা খুলে নিয়ে চলে যাবে, তখন ঘড়িওয়ালা বেচারা
আর মাকুর খেলা দেখিয়ে পয়সা করে বড়লোক হতে পারবে না। টিয়া এসব কিছুই নজর করেনি। সে হাঁ করে জানোয়ারদের জল খাওয়া দেখছিল। নদীর কিনারা ধরে তারা সারি সারি মুখ নিচু করে অনেকক্ষণ জল খেলো। কি সুন্দর একটা চকর বকর গবর গবর শব্দ হতে লাগলো। তখন আলো কমে এসেছে, একটু বাদেই সূর্য ডুবে যাবে। জল খেয়ে মুখ তুলে সং তাদের দেখতে পেল। অমনি দুহাত দিয়ে মুখের চারিদিকে চোঙা বানিয়ে ডেকে বলল, আমাদের অধিকারী মশাইকে দেখেছো তোমরা কেউ? মাকু কি একটা বলতে যাচ্ছিল, শোনো তার গা টিপে বলল, চুপ, কিছু বলো না মাকু, চাবি ফুরেলেই তোমার হাত পা খুলে নিয়ে যাবে। ধরা পড়ে দারুণ চমকে গিয়ে কট করে মাকু মুখটা বন্ধ করে ফেললো। ভেতরে যে কলকবজা আছে সেটা বেশ বোঝা গেল। সোনা নিজেই বলল, আমরা সোনা টিয়া প্যাপা পুতুল খুঁজতে এসেছি, ও আমাদের বন্ধু, তোমরা কে? সং বলল, আমরা সার্কাস পার্টি রাতখানা। অধিকারী মশাই মাঠের ভাড়া, তাবু আর গ্যাস বাতির দাম না দিয়ে পালিয়ে গেছে, তাই আমরা তাকে খুঁজতে বেরিয়েছি। কত বড় প্যাপা পুতুল চাও? টিয়া দুদিকে দুহাত মেলে দিয়ে বলল, এই এত বড়, পিসির খোকার পুতুলের চেয়েও ঢের বড়। সং বলল, তাহলে চলো আমার সঙ্গে। সোনা তো অবাক, তোমার কাছে আছে? না, কিন্তু চেষ্টা করলে জোগাড় করে দিতে পারি। আমাদের সার্কাসের জাদুকর কি না করতে পারে। তো এই যে সং, সে হচ্ছে সার্কাসের একজন ব্যক্তি, সার্কাস খেলা দেখায়, তো তাদের এক জাদুকর অনেক কিছু করতে পারে। খালি টুপির ভেতর থেকে পাতি হাঁস বের করে, চোখের সামনে ওই যে ছাগলটা দেখছো ওটা হাওয়া হাওয়া করে দিতে পারে, শূন্যে ফাঁস করে পরীদের রানীকে নামিয়ে আনে, একসঙ্গে জোড়া ঘোড়ায় চাপায়। আজ চোখে একবার মাকুর দিকে তাকিয়ে সোনা বলল, চলো আমরা তোমার সঙ্গে যাব, কিন্তু কি করে নদী পার হব? পাথরে যে বড় পিছলা, তুমি এসে আমাদের পার করে দাও না। সং বলল, ও বাবা, সে আমি পারবো না বাবা, তোমরা বেজায় ভারী। সোনা বলল, না না, আমরা একটা করে পা শূন্যে ঝুলিয়ে রাখবো, তাহলে আর ভারী লাগবে না, দেখবে। পুরলি দুটো না হয় এখানেই রেখে যাব। না, শেষটা যদি আমার নতুন পেন্টালুনের রং গলে বিতিকিচির হয়ে যায়, তার চেয়ে তোমাদের ওই বন্ধু তোমাদের পার করুক না কেন, বেশ তো পুরুষটু দেখতে লাগছে। সোনা তাই শুনে ব্যস্ত হয়ে উঠল, না না, মাকু জলে গেলে যদি তোমার জোড়ার আঠা ধুয়ে যায়, তখন হাত পা জলে ভেসে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। মাকু একগাল হেসে বলল, কিছু ভয় নেই, হাত পা আঠা দিয়ে জোড়া হবে কেন, সেরা কারিগরের হাতের কাজ, একসঙ্গে ছাঁচে ঢালাই করা, ওঠো আমার কোলে। এই বলে মাকু টপ করে পুটলি শুদ্ধ দুজনকে দুই কোলে তুলে দিব্যি সুন্দর নদী পার হয়ে গেল। জন্তুরা এতক্ষণ যে যারা চুপ করে দাঁড়িয়েছিল, এবার তারাও আগের মতো সারি বেঁধে বনের মধ্যে দিয়ে সরু পথ ধরে এগিয়ে চলল। সবার পেছনে সং, তার পাশে সোনা টিয়াকে কোলে করে মাকু। এই সময় টুক করে সূর্যটা বোধ হয় ডুবে গেল। চারিদিকে হঠাৎ ধাঁ করে অন্ধকার হয়ে গেল। সোনা টিয়ার আর মাকুর কোল থেকে নামবার কথা মনেও হলো না। মাকু তো কলের মানুষ, তার মোটেও দুটো ধারি ধারি মেয়েকে কোলে করলেও হাত ব্যথা করে না। তবু কিন্তু মাকুর যেন একটু হাঁপ ধরে যাচ্ছে বলে মনে হলো। অমনি খচখচ করে সোনাটিয়া কোল থেকে নেমে পড়লো। এইখানে দম ফুরিয়ে গেলেই তো হয়ে গেল। কান খুশকিও আনা হয়নি যে আবার দম দিয়ে দেবে। তো যে মাকুর যে চাবি কান খুশকি, সেটাও তো আনা হয়নি যে আবার বন্ধ হয়ে গেলে দম দেবে। তাছাড়া অন্ধকারে চাবির ছাঁদাই বা খুঁজে পাবে কি করে? চাবিটা যেখানে গোজা হয় সেটাই বা দেখবে কি করে অন্ধকারে? তার উপর একটু দূরেই আলো দেখা যাচ্ছিল। মাকু বলল, ও কি হলো, নেমে পড়লে যে? সোনা একবার টুম করে তার মুখটা দেখে নিয়ে বলল, কোলে উঠলে আমার পা কামড়ায়। টিয়া হঠাৎ ভ্যাঁ করে কেঁদে বলল, আমার খাবার সময় হয়ে গেছে। সোনা এখন কি করে? পুডলির খাবার তো শেষ। ঝেড়ে দেখে খাগড়াগুলোর কিচ্ছু বাকি রাখেনি মাকু, তো মাকু সব খেয়ে নিয়েছে। টিয়ার চোখ মুছিয়ে চুমু খেয়ে সোনা বলল, না না, কাঁদে না টিয়া, মাকু আমাদের জন্য খাবার এনে দেবে। দেবে না মাকু? মাকু বললে,
সং খাবার পাওয়া যাবে কোথায়? সং বললে, কেন, বটতলার সরাইখানাতেই তো খাবার পাওয়া যাবে, আমরা তো সবাই ওইখানেই খাই, কিন্তু নগদ পয়সা দিয়ে তবে খেতে হয়। সরাইওয়ালা বাকিতে কিচ্ছু দেয় না, ওর নাকি বড্ড টাকার দরকার। তোমাদের পয়সা আছে তো খুকিরা? সোনা বলল, আমার নাম সোনা, আমার 6 বছর বয়স। তো সোনার বয়স 6 বছর, আর ওর নাম টিয়া, ওর 5 বছর। তাহলে সোনার বয়স 6 আর তার বোন টিয়া, তার বয়স 5। আমার কাছে একটা পয়সা আছে, ও ছোট, ও কোথায় থেকে পাবে? সং তাই শুনে হো হো করে হাসতে লাগলো। 1 পয়সায় একটা কাঁচা লঙ্কাও যদি দেয় সরাইখানা তো যথেষ্ট। বেটা টাকার জোঁক, কিন্তু রাধে ঘাসা। টিয়া আবার বলল, খাবার সময় হয়ে গেছে আমার, আমরা এখন যাই। সোনার গলার কাছটা আবার ব্যথা করতে লাগলো। মাকু দুজনের পিঠে দুটি হাত রেখে বলল, কোনো ভয় নেই, চলো কি খাবার আছে দেখা যাক, আমি পয়সা দেব। সোনা বলল, পয়সা কোথায় পেলে মাকু? মাকু বললে, কেন, আমি করেছি, আমি অনেক পয়সা করি। সোনা বলল, তুমি নাচো, গাও, সাইকেল চালাও, পরীক্ষার প্রশ্নের উত্তর দাও, আবার পয়সাও করতে পারো? মাকু বললে, পয়সা করতে পারি, গোলমাল করতে পারি, হইচই করতে পারি, চলো এবার বটতলার সরাইখানায় গিয়ে কিঞ্চিত হইচই করা যাক। তো মাকু অনেক কিছু করতে পারে, গোলমাল, তারপর হইচই সবকিছু করতে পারে। সং যে কখন ওদের ফেলে হনহন করে এগিয়ে গেছে তা কেউ লক্ষ্যই করেনি। মাকু দুজনের পুটলি শুদ্ধ হাত ধরে এবার আলোর দিকে এগিয়ে চলল। দূরে কোথাও পেঁচা ডাকতে লাগলো, কিন্তু সোনাটি আর একটু ভয় করলো না। এমনি করে একটু চলেই ওরা বটতলার সরাইখানা পৌঁছে গেল। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লাগে এবং একটু উপকার হয় তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিও। আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না, কারণ শেয়ার করলে জ্ঞান বাড়ে। और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।